বন্ধুরা আজকে আমি 2024-25 সেশনের মেডিকেল অ্যাডমিশন পরীক্ষার ইংরেজি অংশের প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই আমরা যে কোশ্চেনটি দেখতে পাচ্ছি, দ্য ওয়ার্ড অ্যানিবডি মানে অ্যানিবডি শব্দটি ইজ অ্যান এক্সাম্পল অফ মানে কার উদাহরণ। তার আগে আমাদেরকে যেটি জানতে হবে সেটি হচ্ছে অ্যানিবডি শব্দের অর্থটি আসলে কি। এখানে আমরা অনেকেই জানি অ্যানিবডি শব্দের অর্থটি হচ্ছে যে কেউ। আচ্ছা ভাই, যে কেউ বলতে কাউকে কি নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে? আমি মনে করুন আপনাকেই বললাম যে কেউ এই কাজটা করতে পারে। কে ভাই? কাউকে তো নির্দিষ্টভাবে বোঝানো হচ্ছে না, এটা অনির্দিষ্টভাবে কাউকে বোঝানো হচ্ছে। আর যে প্রোনাউনগুলো অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো কিছুকে নির্দেশ করে ওই প্রোনাউনগুলোকেই ইংরেজিতে ইনডিফিনিট প্রোনাউন বলে। এখানে আমরা সবাই জানি ডিফিনিট মানে নির্দিষ্ট, ইনডিফিনিট মানে কি ভাই? অনির্দিষ্ট। আর অ্যানিবডি শব্দটি যেহেতু এখানে অনির্দিষ্টভাবে কাউকে বোঝাচ্ছে সেহেতু অ্যানিবডি শব্দটি হবে ইনডিফিনিট প্রোনাউন। তো এইবার আমরা দেখব 2 নাম্বার কোশ্চেনটিতে আসলে কি বলা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি হি মানে সে, সে এর পরে কি হবে এটা দেওয়া নাই, এখানে একটা শূন্য স্থান দেওয়া আছে। তারপরে বলা হচ্ছে হোয়েন দ্য টিচার এন্টার্ড দ্য রুম মানে যখন শিক্ষকটি রুমটিতে প্রবেশ করেছিল তখন সে কি করেছিল বা কি করতেছিল। এখানে আমরা অপশন এ তে দেখতে পাচ্ছি উইল হ্যাভ স্টাডিড মানে এটি হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। আচ্ছা ভাই, আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি যে আপনি যখন কোনো একটি সেন্টেন্সে কোনো একটি ভার্বের রূপকে সঠিক করতে যাবেন তখন আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে সেন্টেন্সটিতে আপনি যে ভার্বের রূপটিকে সঠিক করতে যাচ্ছেন ওই ভার্ব বা কাজটি আসলে কোন সময়টিকে নির্দেশ করছে, অর্থাৎ টেন্সের যে সেন্স এটি আপনাকে বুঝতে হবে। যেমন আমরা এই সেন্টেন্সে 2 নাম্বার অংশটিতে দেখতে পাচ্ছি যখন শিক্ষকটি রুমটিতে প্রবেশ করলো, এখানে ইন্টারের পাস্ট হচ্ছে ইন্টার্ড মানে দ্বিতীয় অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে। মানে যখন শিক্ষকটি রুমটিতে প্রবেশ করলো তখন সে, তাহলে আমি যদি বলি অপশন এ যে সে পড়বে বা পড়তে থাকবে মানে এটা ফিউচার। ফিউচারের অর্থটা কি হয়, কেমন হয় এটা তো আমরা জানি যে যখন শিক্ষকটি রুমটিতে প্রবেশ করেছিল তখন সে পড়বে বা পড়তে থাকবে। এটা তো ভাই মিলছে না, তার মানে এ নাম্বার অপশনটা ভুল। তাছাড়া একটি অংশ পাস্ট আর একটি অংশ ফিউচার, এটা তো জীবনেও হবে না, তাহলে এ নাম্বার অপশনটা ভুল। এবার বি নাম্বার অপশনটি কি? বি নাম্বার অপশনটি হচ্ছে হ্যাড স্টাডিড মানে এটি হচ্ছে পাস্ট পারফেক্ট। আচ্ছা ভাই, পাস্ট পারফেক্ট কখন হয়? এটিও আমরা অনেকেই জানি যে অতীতকালের 2টি কাজের মধ্যে যে কাজটি আগে হয়, যে কাজটি আগে সংগঠিত হয় সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট হয়, আর যেটি পরে সংগঠিত হয় ওটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট। যেমন আমরা একটা সেন্টেন্স প্রায় শুনতে পাই না যে ডাক্তার আসিবার পূর্বেই রোগীটি মারা গিয়েছিল। এখানে কাজ কয়টা? 2টা। কোন কাজটি আগে ঘটেছিল? আগে রোগীটি মারা গিয়েছিল। তাহলে যেটি আগে ঘটবে সেটি হবে পাস্ট পারফেক্ট, আর যেটি পরে ঘটবে, পরে ডাক্তারটি এসেছিল, সেটি হবে পাস্ট ইনডিফিনিট। তবে এই সেন্টেন্সটিতে কি আগে বা পরে এরকম কোনো কিছু বোঝাচ্ছে? অবশ্যই না, সেহেতু এটি পাস্ট পারফেক্ট হবে না। সি নাম্বার অপশনটি কি বলছে? ওয়াজ স্টাডিং মানে এটি হচ্ছে ভাই পাস্ট কন্টিনিউয়াস। কন্টিনিউ মানে কি রে ভাই? কন্টিনিউ মানে চলমান। পাস্ট কন্টিনিউয়াস মানে কি? পাস্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে অতীতে কোনো একটা কাজ চলমান ছিল। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? প্রেজেন্ট মানে বর্তমান, কন্টিনিউ মানে চলমান, বর্তমানে চলিতেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। অতীতে কাজটা চলমান ছিল বা চলতেই ছিল, তাহলে পাস্ট কন্টিনিউয়াস। এটা কি পাস্ট কন্টিনিউয়াস হবে? মানে সে পড়তেছিল, সে পড়তেছিল যখন শিক্ষকটি রুমটিতে প্রবেশ করেছিল তখন সে পড়তেছিল মানে পড়ার কাজটা কি ভাই চলমান ছিল? অবশ্যই ছিল। এটা ভাই পাস্ট ইনডিফিনিট মানে যখন সে রুমটিতে প্রবেশ করেছিল এটা কিন্তু চলমান ছিল না। রুমটিতে সে কিন্তু প্রবেশ করতেই ছিল না, এটা চলমান ছিল না, করেছিল। অতীতে এটা করেছিল, তাই এটি পাস্ট ইনডিফিনিট। কিন্তু মানে সে যখন রুমটিতে প্রবেশ করলো তখন সে মানে পড়তেছিল, এই যে পড়ার কাজটা কিন্তু আবার চলমান ছিল। পড়ার কাজটি যেহেতু চলমান ছিল সেহেতু এটি হবে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে চলমান কি এখন আছে না ছিল? অতীতে ছিল। যখন শিক্ষকটি রুমে প্রবেশ করেছিল তখন সে পড়তেছিল, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট, এটি হবে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে উত্তরটি হবে সি। আর হ্যাজ স্টাডিড এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স,
একটি পাস্ট হলে আরেকটি তো প্রেজেন্ট হবে না, এটা জীবনেও মিলবে না, তাহলে উত্তরটা হবে সি। বুঝা গেল কি? এইবার আমরা দেখব 3 নাম্বার কোশ্চেনটিতে আসলে কি বলা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য স্টেটমেন্ট, মানে এই স্টেটমেন্ট বা বাক্যটির, এখানে আমরা যে বাক্যটি দেখতে পাচ্ছি ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস, মানে এই বাক্যটির প্যাসিভ ফর্ম কোনটি হবে। এখানে আমরা 4টি অপশন দেখতে পাচ্ছি। তার আগে আমি একটু বলি হ্যাভ টু কোন ভার্ব, এটা আমরা অনেকেই জানি হ্যাভ টু একটা মোডাল বা সেমি মোডাল ভার্ব। এই যে আমরা পড়িনি মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, shall, should, will, would, ought to be, going to, have to, has to, need to, দুষ্টু, সরি এখানে দুষ্টু হবে না। এই ভার্বগুলো হচ্ছে মোডাল ভার্ব। আর মোডাল ভার্ব যুক্ত থাকলে প্যাসিভ করার সময় কি করতে হয়, মোডাল ভার্বের পরে বি যুক্ত হয়, আর বি এর পরে কি হয়, মূল ভার্বের রূপটি হয় 3 নাম্বার। আর সাবজেক্ট অবজেক্ট কি হয় এটা তো আমরা জানি। যেমন আমি একটা সেন্টেন্স বলছি আই ক্যান ডু দ্য ওয়ার্ক, এখানে প্যাসিভ করলে কি হবে, ক্যান একটি মোডাল ভার্ব, অবজেক্টটি আগে সাবজেক্ট হবে, দ্য ওয়ার্ক সাবজেক্ট হয়ে গেল দ্য ওয়ার্ক, তারপরে ক্যান মোডাল, ক্যানের পরে ক্যান থেকে যাবে, ক্যানের পরে একটা বি যুক্ত হবে, দ্য ওয়ার্ক ক্যান বি, মোডাল থাকলে মোডালের পরে প্যাসিভ করার সময় বি যুক্ত হয়, দ্য ওয়ার্ক ক্যান বি, আর মূল ভার্বের রূপটা হয় 3 নাম্বার, দুটা এখানে হয়ে যাবে ডান, দ্য ওয়ার্ক ক্যান বি ডান। আর সাবজেক্টটি কি হবে, বাই সহকারে অবজেক্ট হবে, আই ছিল সাবজেক্ট, এখানে কি হয়ে যাবে, বাই মি, তাহলে দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই মি। বুঝা গেল কি? তাহলে এবার আমরা এই সেন্টেন্সটিতে দেখব এটাকে প্যাসিভ করলে কি হবে, অবজেক্টটি সাবজেক্ট হবে, এখানে অবজেক্ট কি দিস, দিসটা ভাই কোথায় সাবজেক্ট হয়েছে, এখানে, এখানে কি সাবজেক্ট ইউ, তাহলে এটা তো জীবনেও হবে না, অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে। বি নাম্বার অপশনটিতে দিস দেখতে পাচ্ছি সাবজেক্টের জায়গাতে। এবার আমরা দেখব দিসের পরে হ্যাজ টু, হ্যাঁ এটিও ঠিক, এখানে হ্যাভ টু কেন হ্যাজ টু হলো, ইউ এর পরে হ্যাভ টু হয় কিন্তু দিস এটার পরে তো আর হ্যাভ টু হয় না, হ্যাজ টু হয়, তাহলে দিস হ্যাজ টু। এবার মোডাল ভার্বের পরে কি বি যুক্ত আছে, আছে, তারপরে কি হয়, বি এর পরে মূল ভার্বের রূপটা 3 নাম্বার হয়, 3 নাম্বার রূপে কি আছে, আছে, তারপরে সাবজেক্টটি বাই সহকারে অবজেক্ট হয়, এখানে কি সাবজেক্টটিকে বাই সহকারে অবজেক্ট করা হয়েছে, হয়েছে, তার মানে বি নাম্বার অপশনটিতে আমি কোনো ভুল দেখতে পাচ্ছি না, মানে এখানে উত্তর হবে বি। উত্তরটা হবে কি, উত্তরটা হচ্ছে বি। বুঝা গেল কি? এইবার আমরা দেখব 4 নাম্বার কোশ্চেনটিতে কি বলা হচ্ছে। এখানে আমরা দেখতেই পাচ্ছি দ্য টার্ম ব্রাভো, মানে ব্রাভো শব্দটি ইজ মানে হচ্ছে, ব্রাভো শব্দটি হচ্ছে, এটা কি একটি কনজাংশন না ইন্টারজেকশন না অ্যাডভার্ব না প্রেপোজিশন। এখানে আমরা অনেকেই জানি যে ব্রাভো মানে বাহাবা বা সাবাস। ভাই এই শব্দটি কখন আমরা ব্যবহার করি, মনের ভাব বা আবেগগুলোকে আকস্মিকভাবে প্রকাশ করার জন্য ব্যবহার করি। যখন আমরা কোনো কিছুতে খুশি বা আনন্দিত হই তখন আমরা বলি না ভাই যে সাবাস বেটা সাবাস, তাহলে এই যে সাবাস শব্দটি মনের ভাব বা আবেগগুলোকে আকস্মিকভাবে প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। আর ইংরেজিতে যে শব্দগুলোকে আকস্মিকভাবে বা হঠাৎ করেই মনের ভাব বা আবেগগুলোকে প্রকাশ করার জন্য ব্যবহার করা হয় ওই শব্দগুলোকে ইংরেজিতে ইন্টারজেকশন বলা হয়। যেমন এই যে ও, আহ, হুররে, এই যে ভাই হুররে কথাটা আমরা কখন ব্যবহার করি, যখন খেলায় জিতে যাই তখন হঠাৎ করেই মনের ভাব বা আবেগ থেকে এই হুররে শব্দটা চলে আসে না ভাই। তাই ইংরেজিতে যে শব্দগুলো আকস্মিকভাবে মনের ভাব বা আবেগগুলোকে প্রকাশ করার জন্য ব্যবহার করা হয় ওই শব্দগুলোকে ইংরেজিতে ইন্টারজেকশন বলা হয়। তাই ব্রাভো শব্দটি হচ্ছে এখানে একটা ইন্টারজেকশন। তাহলে 4 নাম্বার কোশ্চেনটিও আমরা আশা করি বুঝতে পেরেছি। এইবার আমরা দেখব 5 নাম্বার কোশ্চেনটিতে আসলে কি বলা হচ্ছে। এখানে আমরা দেখতেই পাচ্ছি হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ কারেক্ট, মানে নিচের কোন সেন্টেন্সটি হচ্ছে সঠিক। এখানে আমরা 4টি অপশন দেখতে পাচ্ছি, অপশন এ বি সি ডি। এখন বলুন দেখি কোন উত্তরটি সঠিক আর কোনগুলো উত্তর ভুল। তার আগে আমাদেরকে কি সেন্টেন্সগুলো ভাই দেখতে হবে না, পড়তে হবে না? অবশ্যই পড়তে হবে, দেখতে হবে। তো আমরা চলুন দেখি সেন্টেন্সগুলোতে কি বলছে। অপশন এ কি বলছে, ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড, মানে তুমি কি তার মতো দ্রুত দৌড়াতে পারো। এখানে ভাই একটা বিষয় লক্ষ্য করুন, এখানে তুলনা করা হচ্ছে ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড, মানে তুমি কি তার মতো দ্রুত দৌড়াতে পারো। এই তুলনার মধ্যে একটা অদ্ভুত বিষয় কি লক্ষ্য করেছেন, এই তুলনাটা কিন্তু বর্তমান সময়ের,
ক্যান কিন্তু প্রেজেন্ট টেন্স হয়, কিন্তু এখানে আবার পাস্ট টেন্স কুড ইউজ করা হয়েছে, যেটা প্রায় অপ্রাসঙ্গিক, তাই এ নাম্বার অপশানটি ভুল। বর্তমান সময়ের তুলনায় আবার পাস্ট টেন্সকে মানে উল্লেখ করা হয়েছে বা তুলে ধরা হয়েছে, এই কারণে এখানে উত্তরটি ভুল। এবার বি নাম্বার অপশানটি কি, এখানে বলছে ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি রানস, মানে তুমি কি তার মতো দ্রুত দৌড়াতে পারো। এই সেন্টেন্সটিতে আমি আসলে গ্রামাটিক্যাল ভাবে কোনো ভুল দেখতে পাচ্ছি না, ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি রানস, তবে এটি আসলে ফর্মাল নয়। ফর্মাল ইংলিশে এখানে হি এর পরে রানস ব্যবহার করতে হয় না, হি এর পরে ডাজ ব্যবহার করতে হয়, আবার ডাজটাকে উজ্জ্ব রাখাও যাবে। এই কারণে এটি যেহেতু ফর্মাল নয়, তাই আমি একটু অন্য অপশানগুলোও দেখব যে এখানে কোন জায়গাতে ডাজ আছে বা ডাজটা উজ্জ্ব আছে। সি নাম্বার অপশানটি কি, সি নাম্বার অপশানটিতে বলছে ক্যান ইউ রান, তুমি কি দৌড়াতে পারো অ্যাজ ফাস্ট অ্যাজ হি। ভাই এখানে আমি উত্তরটি দেখতে পেয়েছি, এখানে দেখুন তো হি এর পরে কি মানে রানস আছে, ডাজ আছে, কিন্তু ডাজটা উজ্জ্ব আছে। চোখে যদি চশমা লাগান, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখার চেষ্টা করেন, তারপরেও দেখতে পাবেন না এখানে ডাজটা উজ্জ্ব আছে। আর এখানে যেহেতু ডাজ উজ্জ্ব আছে, এই যে আমি একটু আগেই বললাম না এখানে রানস ব্যবহার করতে হয় না, ডাজ ব্যবহার করতে হয়, আবার ডাজটাকে উজ্জ্ব রাখাও যায়, তাহলে এখানে যেহেতু ডাজটা উজ্জ্ব আছে সেহেতু এখানে সি নাম্বার উত্তরটিকে সঠিক বলা যাবে, সেহেতু উত্তর হচ্ছে এখানে সি। এইবার আমরা দেখব 6 নাম্বার কোশ্চেনটিতে আসলে কি বলা হচ্ছে। এখানে আমরা দেখতেই পাচ্ছি আই হ্যাভ এ কাউ হুইচ ইজ রেড, তো এই সেন্টেন্সটির মধ্যে দ্য প্রিন্সিপাল ক্লজ ইন দ্য সেন্টেন্স, মানে এই সেন্টেন্সটির মধ্যে প্রিন্সিপাল ক্লজ কোনটি। ভাই এখানে আমরা অনেকেই জানি ক্লজ হচ্ছে 3 প্রকার, একটি প্রিন্সিপাল, আরেকটি সাবঅর্ডিনেট, আরেকটি হচ্ছে কোঅর্ডিনেট। তো প্রিন্সিপাল ক্লজের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্রিন্সিপাল ক্লজে কোনো কনজাংশন যুক্ত থাকবে না। কনজাংশন কোনগুলো, হু, হুইচ, হোয়াট, দ্যাট, হোয়েন, হোয়ার, অ্যান্ড, অর, বাট, এগুলো হচ্ছে কনজাংশন। তো প্রিন্সিপাল ক্লজে কোনো কনজাংশন যুক্ত থাকবে না, একটি সাবজেক্ট থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে। তো এই সেন্টেন্সগুলোতে একটু লক্ষ্য করুন তো কোনটাতে কনজাংশন যুক্ত নাই। এ নাম্বার অপশানটিতে হুইচ আছে, বি নাম্বার অপশানটিতেও কনজাংশন যুক্ত আছে, ডি নাম্বার অপশানটিতেও কনজাংশন যুক্ত আছে, কিন্তু শুধুমাত্র সি নাম্বার অপশানটিতে আমরা কোনো কনজাংশন হু, হুইচ, হোয়াট, দ্যাট, অ্যান্ড, অর, বাট এগুলোকে কি দেখতে পাচ্ছি? অবশ্যই না, এখানে কোনো কনজাংশন যুক্ত নাই, একটি মাত্র সাবজেক্ট আছে, আবার একটি মাত্র ফাইনাইট ভার্ব আছে, সেহেতু এই ক্লজটিকে প্রিন্সিপাল ক্লজ বলা যাবে। তাহলে এখানে উত্তরটি হবে সি। তো বোঝা গেল কি। এইবার আমরা দেখব 7 নাম্বার কোশ্চেনটিতে আসলে কি বলা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইফ ইউ সাকসিড, মানে তুমি যদি সফল হও, আই শ্যাল বি হ্যাপি, মানে আমি খুশি হব। তো এই সেন্টেন্সটি হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স। এখানে কোশ্চেনটি কি বলা হচ্ছে ভাই, দ্য কারেক্ট সিম্পল ফর্ম অফ সেন্টেন্স, মানে এই সেন্টেন্সের সঠিক সিম্পল রূপ কোনটি। তো এখানে আমরা 4টি অপশন দেখতে পাচ্ছি, অপশন এ, বি, সি, ডি। এখন বলুন দেখি উত্তর হবে কোনটি। তো এখানে আমরা অনেকেই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই সেন্টেন্সগুলো পড়েছি। এটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আলোচ্য একটি বিষয়। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি ভাই? সেন্টেন্স মানে বাক্য, মানে একটি বাক্যের রূপের পরিবর্তন করতে হয় এখানে, তবে অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। তো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডেও একই বিষয়, এটি যেহেতু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটি আলোচ্য বিষয়। এখানেও রূপ বা গঠন, সেন্টেন্সের রূপ বা গঠনের পরিবর্তন করতে হবে, তবে মনে রাখবেন অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। কার পরিবর্তন হবে? রূপ বা গঠন। তো সিম্পল সেন্টেন্সের গঠনগুলো ভাই কেমন হয়? সিম্পল সেন্টেন্সে আমরা সবাই জানি একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজে কোনো কনজাংশন যুক্ত থাকবে না। তবে কমপ্লেক্সে একাধিক অংশ থাকবে, একাধিক অংশকে যুক্ত করার জন্য কনজাংশন থাকবে, হু, হুইচ, হোয়াট, দ্যাট, হোয়েন, হোয়ার, ইফ, আনলেস, আনটিল, এই কনজাংশনগুলো কমপ্লেক্স সেন্টেন্সে যুক্ত থাকবে। কম্পাউন্ডেও একাধিক অংশ থাকবে, একাধিক অংশকে যুক্ত করার জন্য কনজাংশন থাকবে, অ্যান্ড, অর, বাট, এই জাতীয় কনজাংশনগুলো থাকবে। তবে সিম্পল সেন্টেন্সে কোনো কনজাংশন যুক্ত থাকবে না এবং একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে। তাহলে এবার আমরা দেখব এই কমপ্লেক্স সেন্টেন্সটির সিম্পল ফর্ম কোনটি। এটি হচ্ছে একটি কমপ্লেক্স। এবার আমরা এই সেন্টেন্সটির সিম্পল দেখব, অর্থটা যেন পরিবর্তন না হয়। তো এ নাম্বার অপশনটিতে আমরা দেখতে পাচ্ছি
আই অ্যাম হ্যাপি হোয়েন ইউ সাকসিড। ভাই এখানে তো আমরা হোয়েনকে দেখতে পাচ্ছি, হোয়েন কি কনজাংশন, তাহলে এখানে যেহেতু কনজাংশন যুক্ত আছে সেহেতু এটা উত্তর ভুল, এটা জীবনে উত্তর হবে না। বি নাম্বার অপশানটি কি, আই অ্যাম হ্যাপি ফর ইউর সাকসিড। ভাই এখানে কনজাংশন দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু ভার্ব কয়টি, দুইটি, এটা একটি ভার্ব আর সাকসিড। তো প্রিন্সিপাল ক্লজে তো একটাই ভার্ব থাকবে, দুইটা ভার্ব কখনো থাকবে না, কিন্তু এখানে ভার্ব তো ভাই দুইটি। তাছাড়া ইওর এটি হচ্ছে একটা পজিটিভ, আর পজিটিভের পরে তো নাউনের জায়গা, পজিটিভের পরে নাউন বসে, পজিটিভের পরে কখনো ভার্ব বসে না, তাহলে দুইটা দিক থেকে আমি এই সেন্টেন্সটিকে ভুল ধরতে পারলাম, মানে বি নাম্বার উত্তরটিও উত্তর হবে না, বি নাম্বার অপশানটিও উত্তর হবে না। এবার আমরা সি নাম্বার অপশানটি একটু দেখব, ইওর সাকসেস মেক্স মি হ্যাপি। তো এই সেন্টেন্সের সাবজেক্ট একটা, ফাইনাইট ভার্ব একটি। ডি নাম্বার অপশানটিও আমরা একটু দেখব, ইওর সাকসেস উইল মেক মি হ্যাপি, এখানেও সাবজেক্ট একটি, ফাইনাইট ভার্ব হচ্ছে একটি, তাহলে উত্তর হবে কোনটি ভাই? এবার আমরা দেখব এই মূল সেন্টেন্সটি যে অর্থটা আসলে মানে এই সেন্টেন্সের মতো অর্থ দিচ্ছে কোন সেন্টেন্সটি, কারণ আমি বললাম না ভাই যে এখানে অর্থটাকে অপরিবর্তিত রাখতে হবে, গঠনটা সিম্পল হবে, তবে রূপের পরিবর্তন হলেও অর্থটাকে অপরিবর্তিত রাখতে হবে। তো এখানে অর্থটা কেমন হচ্ছে, তুমি সফল যদি হও তাহলে আমি খুশি হব, তাহলে এখানে ফিউচার সেন্স আসছে। তো আমরা এই দুইটি অপশনের মধ্যে কোনটিতে ফিউচার সেন্স বা ফিউচারের মতো অর্থ দেখতে পাচ্ছি ভাই? সি নাম্বার অপশনটি থেকে আমি ফিউচারের মতো অর্থ দেখতে পাচ্ছি? অবশ্যই না। এখানে সি নাম্বারটিতে কি বলছে, ইওর সাকসেস মানে তোমার সফলতা, মেক্স মি হ্যাপি আমাকে সফল করে, এটা প্রেজেন্ট, কিন্তু তোমার সফলতা ইওর সাকসেস উইল মেক মি হ্যাপি মানে আমাকে খুশি করবে, এটি হচ্ছে ফিউচার। তাই ডি নাম্বার অপশানটি উত্তর হবে, তবে সি নাম্বার অপশানটিকে উত্তর বলা যাবে না। তো আশা করি এই কোশ্চেনটিও আমরা বুঝতে পেরেছি। এইবার আমরা দেখব 8 নাম্বার কোশ্চেনটিতে আসলে কি বলা হয়েছে। এখানে আমরা দেখতেই পাচ্ছি হুইচ অফ দ্য ফলোইং মানে নিচের কোনটি ইজ দ্য অ্যাক্টিভ ফর্ম মানে অ্যাক্টিভ রূপ অফ দ্য স্টেটমেন্ট মানে এই বাক্যটির, কোন বাক্যটির ভাই? এই যে এখানে যে একটা বাক্য দেওয়া আছে, মাই বুক হ্যাজ বিন লস্ট বাই মি, এটি একটি প্যাসিভ বাক্য। তো এই বাক্যটির সঠিক অ্যাক্টিভ ফর্ম আসলে কোনটি হবে? এখানে আমরা চারটি অপশন দেখতে পাচ্ছি, অপশন এ বি সি ডি। তো বলুন দেখি এই প্যাসিভ বাক্যটির সঠিক অ্যাক্টিভ ফর্ম কোনটি হবে? তো এখানে আমরা মোটামুটি ভাবে সবাই জানি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সাবজেক্টটি অবজেক্ট হয়, অবজেক্টটি সাবজেক্ট হয়, আর ভার্বের পরিবর্তন হয়। ঠিক একইভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময়ও সাবজেক্টটি যেমন অবজেক্ট হবে, অবজেক্টটি সাবজেক্ট হবে, আর ভার্বের পরিবর্তন হবে। তাহলে এখানে প্যাসিভ কোনটা? এটা এই বাক্যটি প্যাসিভ, অবজেক্টটি সাবজেক্ট হবে আর সাবজেক্টটি অবজেক্ট হবে, ভার্বের পরিবর্তন করতে হবে। এখানে প্যাসিভ ভার্বটি কোন টেন্সে আছে? এটা কোন টেন্সের প্যাসিভ ভার্ব? এটা তো আমরা জানি যে এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভার্ব, তাহলে সেন্টেন্সের টেন্সটি হবে প্রেজেন্ট পারফেক্ট। তো আমরা এখানে বাই মি এটাকে সাবজেক্ট করলে কি হবে? আই হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আই, এখানে আই, এখানেও আই। তো বিষয়টি হচ্ছে ভাই এবার আমরা দেখব এটি যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভার্ব, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোথায় আছে? এখানে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স নাই, তাহলে এটি উত্তর হবে না। এখানেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স নাই, এটিও উত্তর হবে না। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্বের রূপটি 3 নাম্বার, তাহলে এটি যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর সাবজেক্টটি এখানে অবজেক্ট অবস্থায় বসে আছে, সাবজেক্ট মাই বুক এখানে হয়ে গেছে অবজেক্ট, তাহলে সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, মানে সি নাম্বার অপশনটিকে উত্তর বলা যাবে। তো আশা করি আমরা 8 নাম্বার কোশ্চেনটি বুঝতে পেরেছি। এইবার আমরা দেখব 9 নাম্বার কোশ্চেনটিতে কি বলা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কমপ্লিট দ্য সেন্টেন্স মানে সেন্টেন্সটিকে কমপ্লিট করো। কোন সেন্টেন্সটিকে? এই যে আমরা এখানে যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছি, এই সেন্টেন্সে যে শূন্যস্থানটা আছে এই শূন্যস্থানটিকে কমপ্লিট করতে বলছে উইথ অন অফ দ্য ওয়ার্ডস মানে শব্দগুলোর মধ্যে একটি দিয়ে। কোন শব্দগুলোর মধ্যে ভাই? গিভেন বিলো, এই যে নিচে যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলোর মধ্যে একটি শব্দ দিয়ে শূন্যস্থানটিকে কমপ্লিট করতে বলছে। তাহলে এখানে আমাকে আগে সেন্টেন্সের অর্থটি আগে বুঝতে হবে। সেন্টেন্সটি কি বলছে? ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট মানে তুমি
ওই গিফটটি অ্যাকসেপ্ট করতে পারো, গ্রহণ করতে পারো। তারপরে বলছে ড্যাশ শূন্য স্থান, শূন্য স্থানের পরে বলছে ইউ মে রেফিউজ ইট, তুমি আবার এটা প্রত্যাখ্যানও করতে পারো। তাহলে এখানে ভাই এই দুইটা সেন্টেন্সকে যুক্ত করার জন্য আমি কোন কনজাংশনটা বসাবো? তুমি গিফটটি গ্রহণ করতে পারো ড্যাশ তুমি গিফটটি প্রত্যাখ্যান করতেও পারো, তাহলে কোনটি বসাবো? এখানে অবশ্যই উত্তরটি হবে অর। অর মানে কি ভাই? অথবা, মানে এটা বিকল্প না। এই যে আমরা পড়িনি ডু অর ডাই, করো অথবা মরো, করো অথবা মরো, তাহলে বিকল্প যদি বুঝাই তাহলে ওয়ার ব্যবহার করতে হয়। সেহেতু এখানে আমরা ওয়ার ব্যবহার করব। অ্যান্ড তো এখানে জীবনেও মিলবে না, বাট তো বিপরীত। বিপরীত বলতে কি বুঝাই? এই যে আমরা বলি না যে ছেলেটা ভালো কিন্তু মাঝে মধ্যে একটু গাঞ্জা খাই, তাহলে এই যে ছেলেটা ভালো কিন্তু মাঝে মধ্যে গাঞ্জা খাই, গাঞ্জা খাওয়া এটা কি ভাই ভালোর বিপরীত না? তাহলে বিপরীত বুঝালে বাট হবে। আর যেহেতু এখানে বিপরীত না বিকল্প বুঝাচ্ছে, সেহেতু এখানে আমি অর দিব। তাহলে আশা করি আমরা 9 নাম্বার কোশ্চেনটিও বুঝতে পেরেছি। এইবার আমরা দেখব 10 নাম্বার কোশ্চেনটিতে কি বলা হচ্ছে। এখানে আমরা দেখতেই পাচ্ছি কমপ্লিট দ্য সেন্টেন্স, মানে সেন্টেন্সটিকে কমপ্লিট করতে বলছে। কোন সেন্টেন্সটি? এই যে আমরা এখানে যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটিকে কমপ্লিট করতে বলছে। অ্যাজ জেনারিক, জেনারিক শব্দের অর্থ হচ্ছে জাতিগত, মানে জাতিগত হিসেবে। বাই ওয়ার্ডস মানে শব্দগুলোর দ্বারা। কোন শব্দগুলোর দ্বারা? গিভেন বিলো, এই যে নিচে যে অপশানে যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলোর দ্বারা সেন্টেন্সটিকে কমপ্লিট করতে বলছে জাতিগত হিসেবে। তো বিষয়টি হচ্ছে ভাই বেঙ্গলি বলতে যদি বেঙ্গলি জাতিকে বুঝাই তখন তার পূর্বে সাধারণত আর্টিকেল দি যুক্ত করতে হয়। তাহলে এখানে উত্তর হবে কোনটি? উত্তরটি হবে ডি। কিন্তু যদি আমি শুধুই বেঙ্গলি বলতাম বা বাংলা বলতাম তখন সেটি কিন্তু বাংলা ভাষাকে বা ল্যাঙ্গুয়েজকে বোঝাতো। যেমন আমি যদি বলি ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশের পূর্বে কি দি যুক্ত আছে? নাই। তাহলে ইংলিশ হচ্ছে এখানে একটা ভাষার নাম, কিন্তু আমি যদি ইংলিশের পূর্বে আর্টিকেল দি যুক্ত করি তখন হয়ে যাবে সেটি জাতি। দা ইংলিশ মানে ইংরেজ জাতি, আর শুধু ইংলিশ বলতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে ইংলিশ এটার পূর্বে দি যুক্ত করলে যেহেতু জাতি হচ্ছে, ঠিক একইভাবে বেঙ্গলি দ্বারা যদি জাতিকে বুঝাই তখন তার পূর্বে সাধারণত আর্টিকেল দি যুক্ত করতে হয়। তাই এখানে সঠিক উত্তরটি হবে দি। তো বোঝা গেল কি? এইবার আমরা দেখব 11 নাম্বার কোশ্চেনটিতে কি বলা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি হি গট প্রাইজ, মানে সে প্রাইজ পেয়েছিল। ড্যাশ হার্ড ওয়ার্ক মানে কঠোর পরিশ্রমের ড্যাশ। তো এখানে কি বলছে ভাই? কমপ্লিট দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সটিকে কমপ্লিট করো উইথ দ্য পার্টস গিভেন বিলো। এই যে নিচে যে অংশগুলো দেওয়া আছে না অপশনগুলোতে, এই অংশগুলোর মধ্যে একটি দিয়ে সেন্টেন্সটিকে কমপ্লিট করতে হবে। তো সেন্টেন্সটি কি ছিল? সে প্রাইজ পেয়েছিল কঠোর পরিশ্রমের ড্যাশ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই বাই ডিন্ট অফ। আর একটি বিষয় বলে রাখি যে কেউ যখন কঠোর পরিশ্রমের দ্বারা কোনো কিছু অর্জন করে তখন মূলত বাই ডিন্ট অফ এই ফ্রেজটি বা বাগধারাটি ইউজ করতে হয়। তাই এখানে সঠিক উত্তরটি হবে এ। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে এ। তো আশা করি এটাও আমরা বুঝতে পারছি। এইবার আমরা দেখব 12 নাম্বার কোশ্চেনটিতে কি বলা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ওয়ার্ড আর্টিসান মিনস, মানে এই যে শব্দটি, কোন শব্দটি? আর্টিসান শব্দটির মানেটা আসলে কি? এখানে আমরা অনেকেই জানি যে আর্টিসান মানে কি ভাই? একজন দক্ষ কারিগর যে নিজের হাতে কোনো কিছু তৈরি করে তাকে মূলত আর্টিসান বলে। তো এখানে আর্টিসান মানে আসলে কোনটা হবে? এ নাম্বার অপশনটিতে আমরা দেখতে পাচ্ছি অ্যান আর্টিস্ট। ভাই আর্টিস্ট কাকে বলা হয়? আর্টিস্ট বলতে যে কল্পনা শক্তির দ্বারা কোনো কিছু তৈরি করে, কল্পনা শক্তির মাধ্যমে কেউ যখন কোনো উৎপাদন কর্মে নিযুক্ত হয় বা সৃষ্টিশীল কাজে নিযুক্ত হয় তখন তাকে আর্টিস্ট বলা হয়। তো এটা কল্পনা শক্তির মাধ্যমে আর এটা নিজের হাতে, সেহেতু এটার সঙ্গে এটা কিন্তু অর্থ মিলছে না। বি নাম্বার অপশনটা কি? এই প্রডিউসার। প্রডিউসারও মোটামুটি কাছাকাছি একটু মানে অর্থটা আসছে। প্রডিউসার মানে প্রস্তুতকারক বা উৎপাদক, কিন্তু প্রডিউসার এখানে নিজের হাতে ওই কাজটি করতে পারে বা অন্য কাউকে দিয়েও ওই কাজটি করিয়ে নিতে পারে। তাই এখানে বি নাম্বার অপশনটিও উত্তর বলা যাবে না। সি নাম্বার অপশনটি কি? এখানে বলছে ক্রাফটস পারসন। এই ক্রাফটস পারসন মানে একজন দক্ষ কারিগর। এই যে একজন দক্ষ কারিগর কিন্তু নিজের হাতে কোনো কিছু তৈরি করে। এখানে আমি বললাম না আর্টিসানস মানেও একজন দক্ষ কারিগর যে নিজের হাতে কোনো কিছু তৈরি করে, তাহলে এটার সঙ্গে এটা মিলে যাচ্ছে, সেহেতু এখানে উত্তর হবে সি। আর ডি নাম্বার অপশনটা কি? এ ক্রাফট। এ ক্রাফট মানে হচ্ছে একটা শিল্পকর্ম,
সেহেতু ডি নাম্বার উত্তরটিও ভুল, তাহলে এখানে উত্তরটি হবে সি। তো বোঝা গেল কি। এইবার আমরা দেখব 13 নাম্বার কোশ্চেনটিতে কি বলা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য সেন্টেন্স মানে এই বাক্যটিতে কি লেখা আছে, হি সিমস টু হ্যাভ অ্যাক্টেড রাইটলি। তো এই বাক্যটি হচ্ছে কার উদাহরণ। এখানে আমরা 4টি অপশন দেখতে পাচ্ছি। অপশন এ পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা ভাই, এই সেন্টেন্সটি কি পাস্ট কন্টিনিউয়াস হবে? পাস্ট কন্টিনিউয়াস বলতে আমরা যেটা বুঝি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত, কিন্তু এই গঠনটি তো এই রকম নাই, তাই এটাকে পাস্ট কন্টিনিউয়াস বলা যাবে না। এটাকে কি সিম্পল পাস্ট বলা যাবে? অবশ্যই না, কারণ সিমস এটা প্রেজেন্টে আছে, তাহলে এটাকে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিটও বলা যাবে না। সি নাম্বার অপশনটি কি পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের রূপটি 3 নাম্বার হয়, তবে এখানে তো হেড প্লাস ভার্বের 3 নাম্বার রূপ নাই, মানে পাস্ট পারফেক্ট, এটিও উত্তর বলা যাবে না। এবার ডি নাম্বার অপশনটি কি পারফেক্ট ইনফিনিটিভ। আচ্ছা, এখানে আমরা ইনফিনিটিভ জিনিসটি তো অনেকেই বুঝি। ইনফিনিটিভ কি টু প্লাস ভার্বের বেস ফর্ম, কিন্তু পারফেক্ট ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস হ্যাভ প্লাস ভার্বের 3 নাম্বার রূপ। টু প্লাস হ্যাভ প্লাস ভার্বের 3 নাম্বার রূপ, এইভাবে যদি কোনো প্যাটার্ন দেখতে পান তাহলে ওইটাকে পারফেক্ট ইনফিনিটিভ বলতে হবে। তাহলে এখানে আমরা যেহেতু টু প্লাস হ্যাভ প্লাস ভার্বের 3 নাম্বার রূপ দেখতে পাচ্ছি, সেহেতু উত্তরটি হবে ডি। তো এটা বোঝা গেল কি। এইবার আমরা দেখব 14 নাম্বার কোশ্চেনটিতে কি বলা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য অ্যাডভার্ব অফ দ্য নাউন রোটেশন ইজ, মানে রোটেশন এই নাউনটির অ্যাডভার্ব কোনটি। তো এখানে আমরা সবাই জানি যে অ্যাডভার্বের লাস্টে সাধারণত এলয় যুক্ত থাকে, তাহলে এলয় যুক্ত আছে কোন অপশনটিতে? এ অপশনটিতে নাই, বি অপশনটিতেও নাই, সি অপশনটিতে দেওয়া আছে, তাহলে সি উত্তরটিকে সঠিক বলা যাবে। তবে ডি অপশনটিতেও যেহেতু নাই, তাই ডি উত্তরটিও ভুল, তাহলে উত্তরটি এখানে কি রোটেশনালি, উত্তর হচ্ছে সি। এইবার আমরা দেখব 15 নাম্বার কোশ্চেনটিতে কি বলা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য চেয়ারপারসন ড্যাশ, তারপরে কি বলছে ভাই কমপ্লিট দ্য সেন্টেন্স, মানে এই সেন্টেন্সটিকে কমপ্লিট করতে বলছে উইথ দ্য পার্টস গিভেন বিলো, মানে নিচে যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি অপশনগুলোতে, এই অংশগুলোর মধ্যে অর্থপূর্ণ একটি অংশ দিয়ে এই অংশটিকে কমপ্লিট করতে বলছে। তাহলে এখানে কি হবে দ্য চেয়ারপারসন, মানে চেয়ারপারসনটি কি করেছিল ভাই গেবে গুড স্পিচ, মানে একটা ভালো বক্তৃতা দিয়েছিল, এটা হবে না আটার। আটার মানে কি ভাই উচ্চারণ করা, একটা ভালো বক্তৃতা উচ্চারণ করেছিল, এটা তো জীবনেও মিলছে না। প্রোনাউন্সড এটা মানে উচ্চারণ করা, তাহলে একটা ভালো বক্তব্য উচ্চারণ করেছিল, এটাও হচ্ছে না। মেড এ গুড স্পিচ মানে একটা ভালো বক্তব্য তৈরি করেছিল। মানে আসলে আমি একটা কথা বলি যে বক্তব্য বা বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে মূলত মেড এ গুড স্পিচ নয়, মূলত কি ব্যবহার করতে হয় ডেলিভার্ড এ স্পিচ বা গেভ এ স্পিচ, এই অংশগুলো ব্যবহার করতে হয়। তাই এখানে ডি নাম্বার অপশনটিকেও আমি উত্তর বলতে পারবো না, তাহলে উত্তর হবে কোনটি? উত্তর হবে এ। উত্তর হবে কি ভাই? উত্তর হবে এ। তাহলে প্রত্যেকটা কোশ্চেন আশা করি সবাই খুবই ভালোভাবে বুঝতে পেরেছো। আর কেউ যদি কোনো কোশ্চেন বুঝে না থাকো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা।